আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। কিছু মানুষ অনৈতিক ব্যবসা করে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জ্বালানি তেল নিয়ে যারা জনগণকে দুর্ভোগে ফেলেছে তাদের প্রতিহত করতে হবে। অন্যদিকে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের ছাড় দেয়া হবে না। হাসান মাহমুদের রিপোর্ট। ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, সরবরাহের কারণে দেশে জ্বালানি তেলের সমস্যার সৃষ্টি হয়নি, এটি কৃত্রিমভাবে তৈরি করা। এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমার জন্য নয়, এই সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনক ভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে। কেউ যেন কোনোভাবেই দুর্নীতি করে এই অল্প সময় মন্ত্রী দুর্নীতির সময় কেউ যেন কোনো এই তেল বিক্রি করে ফায়দা না লুটতে পারে তার জন্য ব্যবস্থা করতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার শান্তিপূর্ণভাবে দেশকে এগিয়ে নিতে চায়, কিন্তু কেউ অস্থিতিশীলতা তৈরি করে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করলে কোনো ছাড় দেয়া হবে না। তবে সমস্যা নেই কথাটা বলার কোনো সুযোগ তো নয়, সমস্যা তো দেশের বাইরে। এই বাইরের সমস্যাকে আমাদেরকে ম্যানেজ করতে হচ্ছে। যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা সে যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে। এদিকে 1 মে নয়াপল্টনের শ্রমিক সমাবেশ সফল করতে অনুষ্ঠিত সভা শেষে এক ব্রিফিংয়ে উঠে আসে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে দেশে উদ্ভূত সংকট পরিস্থিতির প্রসঙ্গ। এই যে ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধটা, এটা তো স্বাভাবিক ছিল না, এটা তো প্রত্যাশিত ছিল না আর কি। কিন্তু এই সরকারের জন্য সবচেয়ে বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে এটা, যেটার ব্যাপারে সরকারের কোনো হাত ছিল না। এটা আমাদের বিরোধী দলও করে নাই, আমাদের দেশের জনগণও করে নাই। 1 মে বিএনপি কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকার গণভোট নিয়ে জাতির সাথে বেইমানি করছে অভিযোগ করে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের সাথে প্রতারণা করলে কাউকে ছাড় দেয়া হবে না। এ সময় তিনি সংসদ আর রাজপথে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত সমাবেশে 11 দলের নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও মুক্তিযুদ্ধ সংঘটিত হবে। জুবায়ের প্রধানের রিপোর্ট। কাঠফাটা তপ্ত দুপুরে লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ডাকে সারা দেশ থেকে নেতাকর্মীদের এই উপস্থিতি। গণসমাবেশে যোগ দেন 11 দলের শীর্ষ নেতারা। সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত আমির সবাইকে জুলাই সনদ বাস্তবায়নের লড়াইয়ে অংশ নিতে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত জীবন যাবে, কিন্তু মাথা নত করব না ইনশাআল্লাহ। জুলাইকে সম্মান করব, বুকে ধারণ করব, জুলাইয়ের সাথে বেইমানি করব না। আর জুলাইয়ের সাথে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। যুবকদেরকে অনুরোধ করব, তৈরি হন। বলবেন আর কতবার জীবন দেব, দেশের জন্য যতবার প্রয়োজন। আমিও তোমাদের কাতারে দাঁড়িয়ে বলছি, আমিও যুবক, জীবন দিতেই থাকবো ইনশাআল্লাহ। সমাবেশের সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক সরকারের সমালোচনা করেন। ক্ষমতাসীন বিএনপিকে বলতে চাই, আপনারা ঐতিহ্যের 50 বছরের রাজনীতিকে বিশ্বাসঘাতকতা করবেন না। বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের স্বাধীন জাতিসত্তার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখান, আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সমাবেশে বক্তারা বিশ্ববিদ্যালয়গুলোতে উত্তপ্ত পরিস্থিতির জন্য সরকারের সমালোচনা করেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সৎ লোকদের ছাঁটাই করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিরোধী জোটের নেতারা। কোনো সৎ লোককে তারা কোনো পদে রাখবে না। তারা চায় তাদের যারা গুণগান করে, তাদের কথা অনুযায়ী চলে, দুর্নীতি করতে পারবে, চাঁদাবাজি করতে পারবে,
তাদেরকে মনোনয়ন দেবে, তাদেরকে পদায়ন করবে। পূর্ববর্তী জালেম ওই রাজাকার ন্যারেটিভ সৃষ্টি করে এখন কিন্তু ভারতে পালিয়ে গেছে। এই গুপ্ত ন্যারেটিভ সৃষ্টি করে রক্ষা পাওয়া যাবে না। কথাবার্তা পরিষ্কার, গণভোটের জনরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে গেলে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টের মতো পরিণত হবে বলেও সতর্ক করে দেন 11 দলের নেতারা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি এবং শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে তারা এনসিপিতে যোগ দেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের ফুল দিয়ে বরণ করেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, নতুন বা পুরাতন স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও ঐক্যবদ্ধ হবে। নির্বাচিত সরকার আসার পর গণভোটকে অস্বীকার করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে বিপথে যেতে দেওয়া হবে না। যারা পরিবর্তন চায় তাদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার নির্বাচনে তারুণ্য নির্ভর দল এনসিপি বড় জয় পাবে বলে আশাবাদ জানান তিনি। এই দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, দেশে অর্থনৈতিক বৈষম্য দূর হবে। সেই সংস্কারগুলোকে এই সরকার একে একে বাতিল করে দিচ্ছে। আমরা দেখছি আবারও ব্যাংক লুটেরারা নানাভাবে ব্যাংক লুটেরাদের জন্য সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। নানাভাবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও পেশি শক্তির রাজনীতি, ক্ষমতার যে রাজনীতির দাপট, সেটি আবার নতুন করে তৈরি হচ্ছে। ফলে ফ্যাসিবাদ বা নতুন কোনো স্বৈরতন্ত্র বা পুরনো স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে। এআই দিয়ে তৈরি ভুয়া ফটোকার্ড ও স্ক্রিনশট ছড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ। বিকেলে ডাকসু প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে তিনি জানান, তার আইডি থেকে কখনোই প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে নিয়ে কোনো ভুয়া ফটোকার্ড বা স্ট্যাটাস দেওয়া হয়নি। অথচ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রপাগান্ডার উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে সাধারণ ডায়েরি করতে গেলে শাহবাগ থানা তা গ্রহণ করেনি, বরং নিরাপত্তা দেওয়ার পরিবর্তে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। এখন তার পরিবারের সদস্যদেরও মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন আব্দুল্লাহ আল মাহমুদ। তখনই যেভাবে ছাত্রদলের সাহসের নেতৃত্বে যেভাবে হামলা হয়েছে, আমাদের কাছে মনে হয়েছিল যেন সবগুলো একটা মেটিকুলাস প্ল্যান, যে আমরা প্রথমে এরকম একটা জিনিস ছড়াবো, তারপর সে যখন একটা উত্তপ্তকর পরিস্থিতি তৈরি করব, তারপর তার উপর হামলা করে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করব। আমাদের কাছে মনে হয়েছে জিনিসটা আসলে পরিকল্পিতভাবে এগিয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। ফ্যাসিস্ট বিরোধী ছাত্র সংগঠনগুলোর মাঝে বিভেদের কারণে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আবারও মাথা চারা দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের ক্যাফেটেরিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের 26টি ইউনিটের নেতাদের সাথে সাংগঠনিক সভা শেষে ছাত্রদল সভাপতি এসব কথা বলেন। আবারও যদি এই ছাত্রলীগ যেভাবে পুনর্বাসিত হচ্ছে, কিংবা কেউ না কেউ ঘোষণা দিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগ পুনর্বাসন করছে, এনসিপি দলে নিচ্ছে, কিংবা শিবির তো ইতিমধ্যে তাদের নিয়েছে, তো আগামীতে যখন হবে, যদি কোনো কারণে তারা পুনর্বাসিত হয়, এই উসমান হাদির কথায় আমি পুনরাবৃত্তি করতে চাই যে তারা কিন্তু আবার সুপ্ত অবস্থায় চলে যাবে। ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমস হকির নারী বাছাই টুর্নামেন্টে উজবেকিস্তানের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নারী জাতীয় দলের প্রথম জয়। ইতিহাস গড়ার দিন ম্যাচ সেরা হয়েছেন আইরিন আক্তার রিয়া। জাকার্তার জিবিকে হকি ফিল্ডে রিমনা সারিকা দলকে এগিয়ে দেন, উজবেকদের সমতায় ফেরান মাদিনা বানু। সেকেন্ড কোয়ার্টারে আক্তার কণা আবারও এগিয়ে দেন বাংলাদেশকে, তবে মাদিনা বানু এবারও দলকে 2-2 গোলের সমতা এনে দেন। শেষ পর্যন্ত আইরিন আক্তার রিয়া গোল করে দলের প্রথম আন্তর্জাতিক জয় নিশ্চিত করেন। আগামী রোববার বাংলাদেশ সময় 4:30 বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। এর আগে গ্রুপের প্রথম ম্যাচে আন্তর্জাতিক অভিষেক চাইনিজ তাইপের বিপক্ষে 5-5 গোলে ড্র করে বাংলাদেশ।
এক রাউন্ড হওয়ার পরেই বিরতিতে গেল বিসিএল। শনিবার থেকে মে মাসের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুতি নেবেন ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের মাঠে ফেরা ক্রিকেটারদের জন্য স্বস্তির কারণ হলেও মোসাদ্দেক হোসেনের পরামর্শ সারা বছরের সূচিকে ঢেলে সাজানোর। এদিকে বিসিএলে ম্যাচ খেলার অভিজ্ঞতা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে কাজে লাগবে বলে মনে করেন মাহমুদুল হাসান জয়। নিলয় মজুমদারের রিপোর্ট। আগামী 2 মাস মাঠের ক্রিকেটে ব্যস্ততম সময় কাটাতে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়রা। মে মাসের প্রথম সপ্তাহেই মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ। এরপরেই অনুষ্ঠিত হবে বিসিএলের বাকি রাউন্ডগুলো। বেতন ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত খেলোয়াড়দের মাঝে স্বস্তি ফেরালেও আগামী মৌসুম থেকে সূচি ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন মোসাদ্দেক। খেলাটা হবে ওই সময়টা, মানে ক্যালেন্ডারটা যদি আমরা এভাবে করতে পারি যে যখন বিসিএল হবে তখন পুরো বিসিএল হবে, তারপরে একটা গ্যাপের পরে আপনি এক ম্যাচের জন্য একটা মাইন্ড সেট আপ থাকবে, আবার আপনি একটা প্রিমিয়ার লিগ খেলবেন তখন একটা মাইন্ড সেট আপ, প্রিমিয়ার লিগের পরে আপনি আবার বিসিএল খেলবেন সেটার জন্য একটা মাইন্ড সেট আপ। তো এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো প্রফেশনাল হিসেবে সেটা অ্যাডজাস্ট অবশ্যই করতে হবে, বাট মানে যদি ক্যালেন্ডারটা এরকম থাকে যে আমরা যখন যে খেলাটা খেলতেছি সেটা যদি একবারে শেষ হয় তাহলে আমার কাছে মনে হয় যে প্ল্যান করা প্লেয়ারদের জন্য ইজি আর কি। মে মাসে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেটে বিসিএলের প্রথম রাউন্ডে খেলেছেন মুশফিকুর রহিম, মাহমুদুল হাসান জয়ের মতো টেস্ট দলের নিয়মিত খেলোয়াড়রা। আন্তর্জাতিক সিরিজ শুরুর আগে আর লাল বলে খেলা না হলেও ম্যাচ খেলার অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন জয়। খুব ভালো একটা, যারা টেস্ট খেলবে তাদের জন্য খুব ভালো একটা প্রিপারেশনের হবে। আর আমি বলবো যে বিসিবি খুব ভালো এটা অ্যারেঞ্জ করেছে যে টেস্টের আগে এমন প্রস্তুতি থাকলে আমাদের জন্য ভালো, কারণ অনেকদিন পর পর, বেশ কয়েকদিন পর পর টেস্ট হয়। সো এটা খুব ভালো একটা প্রিপারেশনের জায়গা সবার জন্য। এছাড়াও আসন্ন প্রিমিয়ার লিগে আবারও আবাহনীর হয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন মোসাদ্দেক। নিলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। এবারে নারী ফুটবল। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা ফাউন্ডেশনের ফুটবলার শায়লা আহমেদ। তথ্যটি নিশ্চিত করেছেন বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম। আমাদের যে এশিয়ান গেমস যেটা হবে আই থিঙ্ক এন্ড অফ সেপ্টেম্বর জাপানে, সেখানে উনি চাই শায়লা ওই ক্যাম্পে যেন আসুক এবং শায়লা যেন পার্টিসিপেট করে ট্রাইং টু গেট ইন টু দ্য বেস্ট 23 ইনশাআল্লাহ। সো এটা আজকে একটা আমার মনে হয় ইটস ভেরি গুড নিউজ, বিকজ শায়লার সাথে মানে তার বাবার সাথে আই হ্যাভ বিন পার্সোনালি ইন টাচ ফর দ্য লাস্ট 1 year অলমোস্ট। বিভিন্ন সময় কথা হয়েছে, ওনারাও দেখছিল কি হচ্ছে ওভারঅল সব কিছু মিলিয়ে, বাট ওভারঅল কনসেন্টটা আসলে পূর্ণভাবে কখনো আমি পাইনি, তো আজকেই পেলাম সকালবেলায়। সো আলহামদুলিল্লাহ ইটস এ গুড নিউজ ফর দ্য ওমেন ফুটবল। আপনারা জানেন যে ইতিমধ্যে আনিকা এসেছিল, শি হ্যাজ কন্ট্রিবিউটেড এবং আমি আশা করি সামনেও তাকে দেখবো। সো আজকে শায়লা কনফার্মেশন হলাম অ্যান্ড শি ইজ ভেরি ইয়াং, আই থিঙ্ক শি উড বি 17 years old only if I'm not. এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।